দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। আজকে আমরা শুরু করব দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডলের প্রথম অংশ। প্রথম হচ্ছে বায়ুমণ্ডলের ধারণা এবং হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান। আজকের বিষয় হচ্ছে বায়ুমণ্ডলের ধারণা। অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের আমরা যদি বলি অ্যাটমসফিয়ার একটা গুরুত্বপূর্ণ, পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের কতগুলো বৈশিষ্ট্য আছে অবস্থায়। আজকে আমরা যে বায়ুমণ্ডলের উপাদান বা পরিস্থিতি জানি সেটা প্রাথমিক অবস্থায় ওই উপাদান ছিল না। প্রাথমিক অবস্থায় সবচেয়ে বেশি পরিমাণে ছিল জলীয় বাষ্প, তারপর কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন। প্রায় 60 থেকে 70% ছিল জলীয় বাষ্প, তারপর কার্বন ডাই অক্সাইড। তাহলে প্রশ্ন হলো, তাহলে বর্তমানে এখন এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে গেছে, জলীয় বাষ্পের পরিমাণ কমে গেছে, নাইট্রোজেন আর অক্সিজেনের পরিমাণ বেড়ে গেছে, সেটা কি করে হলো? তারপর ওই প্রচুর জলীয় বাষ্প দীর্ঘদিন ধরে বায়ুমণ্ডলে জমতে জমতে একটা গভীর মেঘ তৈরি হলো। সেই মেঘ প্রায় 40,000 বছর ধরে বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টির জলের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটা দ্রবীভূত হয়ে সমুদ্রের জল তৈরি হয়েছে এবং হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা কমেছে এবং আস্তে আস্তে অক্সিজেনের পরিমাণ বেড়েছে, নাইট্রোজেনের পরিমাণ বেড়েছে, যে বর্তমান বায়ুমণ্ডলটা তৈরি হয়েছে। এবার তাহলে বায়ুমণ্ডলের কতগুলো বৈশিষ্ট্য আছে আমরা জানি। বায়ুমণ্ডল একটা গ্যাসীয় উপাদান, তার কোনো রকম বর্ণ নেই, গন্ধ নেই। বায়ুটাকে আমরা অনুভব করতে পারি না যদি না বায়ুর অনুভূমিক সঞ্চালন হয়। বায়ুর যদি অনুভূমিক সঞ্চালন হয় তবেই আমরা বায়ুটাকে কি করতে পারি, বায়ুমণ্ডলটাকে অনুভব করতে পারি। হলো, এই হচ্ছে বায়ুমণ্ডল। তাহলে এবার বায়ুমণ্ডলের একটা হচ্ছে সাধারণ সংজ্ঞা দেয়া যাক। বায়ুমণ্ডল কাকে বলা হয়? বায়ুমণ্ডল কাকে বলে সংজ্ঞা? এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ। পৃথিবী পৃষ্ঠের ওপর একটা গ্যাসীয় আবরণ প্রায় 10,000 কিলোমিটার বিস্তৃত। 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটা গ্যাসীয় আবরণ, যেটা মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা পৃথিবী পৃষ্ঠে লেগে আছে। তাকে আমরা কি বলছি? বায়ুমণ্ডল। তাহলে কি হলো বায়ুমণ্ডল? যে 10,000 কিলোমিটার পর্যন্ত একটা গ্যাসীয় আবরণ, যেটা গ্যাসের স্তর, যেটা পৃথিবী পৃষ্ঠের সঙ্গে মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা লেগে আছে এবং পৃথিবীর সঙ্গে কি হচ্ছে, আবর্তিত হচ্ছে। পৃথিবী যেমন আবর্তন গতি আছে, পৃথিবী যেভাবে আবর্তন করছে, ওই গ্যাসীয় অংশটাও পৃথিবীর সঙ্গে কি করে যাচ্ছে, আবর্তন করে যাচ্ছে। এটাকে আমরা কি বলছি? বায়ুমণ্ডল। ব্যাস, এইটুকুনি জানলেই হবে। এরপর হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান জানবো। তাহলে এই বায়ুমণ্ডলটা কি কি উপাদান দিয়ে তৈরি? বায়ুমণ্ডল প্রধান 3টে উপাদান দিয়ে বায়ুমণ্ডলটা তৈরি। এক হচ্ছে বিভিন্ন প্রকার গ্যাস। বিভিন্ন প্রকার গ্যাস 1 নম্বর উপাদান। 2 নম্বর উপাদান লিখে নিই, জলীয় বাষ্প। আর 3 নম্বর ধূলিকণা। এই 3টে উপাদান দিয়ে বায়ুমণ্ডল তৈরি। তাহলে এর কি জানতে হবে? আমাদের মাধ্যমিকে যে কোশ্চেন আসে, বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেন আসে এই জলীয় বাষ্প কি, তার উপাদানটা, জলীয় বাষ্প কোথা থেকে আসে, আর হচ্ছে জলীয় বাষ্পের গুরুত্ব। আর এখান থেকে কোশ্চেন আসে ধূলিকণা, তার উৎস কি, ধূলিকণার গুরুত্ব কি বায়ুমণ্ডলে, আর বিভিন্ন প্রকার গ্যাসের গুরুত্ব কি, আর পরিমাণ। এই হচ্ছে আমাদের এখানে হচ্ছে, এখান থেকে বেশিরভাগ 3 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেনগুলো আসে। তাহলে প্রথমে জেনে নিই, বিভিন্ন প্রকার গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যেটা আছে সেটা হচ্ছে নাইট্রোজেন। প্রায় 78.084 এত পার্সেন্ট হচ্ছে কি আছে, নাইট্রোজেন আছে।
তারপরে আছে অক্সিজেন। (20.94%) তারপর আছে আর্গন, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা 0.03 আর 0.94% আছে। আর এরা হচ্ছে প্রধান, প্রায় বায়ুমণ্ডলের 90% অংশ দখল করে আছে এরা। এছাড়া আরো অনেক গ্যাস আছে, আমরা জানি বিভিন্ন গ্যাসীয় উপাদান। তাহলে আমাদের মেনলি জানতে হবে এই নাইট্রোজেন গ্যাসের গুরুত্ব কি, অক্সিজেনের গুরুত্ব কি, কার্বন ডাই অক্সাইডের গুরুত্ব কি। নাইট্রোজেন হচ্ছে আমাদের সমস্ত প্রোটিনের উৎস। আমরা যেসব খাবার খাই, খাদ্য খাই, তার সমস্ত প্রোটিনের উৎস হচ্ছে নাইট্রোজেন। যে নাইট্রোজেনটা আমরা সরাসরি গ্রহণ করতে পারি না প্রাণীরা, কিছু উদ্ভিদ সরাসরি গ্রহণ করে, এবং এই নাইট্রোজেন গ্যাসটা মাটিতে আবদ্ধ হয়, সেখান থেকে উদ্ভিদের মাধ্যমে পানির শরীরে এই নাইট্রোজেন গ্যাসটা আসে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ গ্যাস হলো হচ্ছে অক্সিজেন। পৃথিবীতে প্রাণীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস হচ্ছে অক্সিজেন। তাদের শোষণ কাজে সবচেয়ে অক্সিজেন বেশি লাগে, দহন কাজে লাগে অক্সিজেন। এবং কার্বন ডাই অক্সাইড, যে কার্বনের উৎস, অর্থাৎ কার্বনটা কার্বন ডাই অক্সাইডের মধ্যে আছে। এটা হচ্ছে সবুজ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইডটাকে কি করে গ্রহণ করে, তাদের সালোক সংশ্লেষ পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা কি করলাম, যে বিভিন্ন প্রকার গ্যাস, তাদের পরিমাণটা, এগুলো শর্ট কোশ্চেন আসে। আর প্রত্যেকটা গ্যাসের গুরুত্ব কি। এরপর চলে আসবো জলীয় বাষ্প। বাতাসে আমি বলেছিলাম প্রাথমিক অবস্থায় যখন প্রাথমিক বায়ুমণ্ডল ছিল, তখন বাতাসে 60 থেকে 70% জলীয় বাষ্প ছিল। কিন্তু বর্তমানে 0.2 থেকে 4% জলীয় বাষ্প থাকে। এই জলীয় বাষ্পের উৎস আমরা জানি। জলীয় বাষ্প হচ্ছে সূর্যতাপে, সূর্যের তাপে পৃথিবীতে যে জলভাগ আছে, সেই জলভাগ, সেখান থেকে জল বাষ্প হয়ে বায়ুমণ্ডলে মিশছে। পৃথিবী যে শীতল হচ্ছে, তার মধ্যে কিছু জলীয় বাষ্প বা অগ্নুৎপাতের সময় কিছু জলীয় বাষ্প বায়ুমণ্ডলে মিশছে। এইভাবে বাতাসে কি আসছে, জলীয় বাষ্প আসে। বেশিরভাগ জলীয় বাষ্পটাই আসে সমুদ্র থেকে, কারণ জলভাগের পরিমাণ বেশি। এবার এই জলীয় বাষ্পের গুরুত্ব কি বায়ুমণ্ডলে, এই জলীয় বাষ্পের গুরুত্বটা জেনে নিন। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন মাধ্যমিকে। কি লিখবো গুরুত্বে? ফার্স্ট 1 নম্বর হচ্ছে অদক্ষেপণ। অদক্ষেপণ কি? বায়ুমণ্ডল থেকে জলীয় অংশ, মানে কঠিন তরল অবস্থায় মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীতে নেমে আসা, তাকে বলা হচ্ছে অদক্ষেপণ। সমস্ত অদক্ষেপণ, যেমন বৃষ্টিপাত, তুষারপাত, সবকিছু কোথা থেকে তৈরি হয় না, জলীয় বাষ্প থেকে। এই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে এই অদক্ষেপণ সৃষ্টি করতে কি করে, সাহায্য করে। আচ্ছা, 2 নম্বর গুরুত্ব কি জলীয় বাষ্পের? তাপমাত্রা নিয়ন্ত্রণ। তাহলে দ্বিতীয় গুরুত্ব হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ। বুঝে গেছে? তাপমাত্রা নিয়ন্ত্রণ কি করে? বায়ুমণ্ডলে সূর্য থেকে আসা তাপ পৃথিবী পৃষ্ঠে পড়ার পর যখন বৃহৎ তরঙ্গ রূপে ফিরে যায়, তখন জলীয় বাষ্প সেই তাপমাত্রাটাকে ধরে রাখতে সাহায্য করে। ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে জলীয় বাষ্প একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং হচ্ছে কি, জলীয় বাষ্প যখন ঘনীভূত হয়, তখন লিন তাপ ত্যাগ করে। সেই লিন তাপ ত্যাগের মাধ্যমে বায়ুর তাপমাত্রাটাকে কোথাও বাড়িয়ে দেয়। যেখানে হচ্ছে ঘনীভবন হবে, সেখানে বায়ুর তাপমাত্রাটা কি করে, বৃদ্ধি করে। তাহলে এইভাবে সাহায্য করছে। এবং আবহাওয়ার পরিবর্তনে জলীয় বাষ্পের একটা বিশেষ ভূমিকা আছে। কেন হচ্ছে, কোথাও কুয়াশা সৃষ্টি, কোথায় হচ্ছে শিশির তৈরি হওয়া বা ঘন মেঘ তৈরি হওয়া, এইসব আবহাওয়া সংক্রান্ত সমস্ত ঘটনা, বা হচ্ছে ঝড় সৃষ্টি হয়, সেই ঝড়ে জলীয় বাষ্পই প্রধান হচ্ছে একটা অংশ। সেই জলীয় বাষ্প লিন তাপ ত্যাগের মাধ্যমে ঝড়ের শক্তিটাকে তৈরি করে। অর্থাৎ জলীয় বাষ্প আবহাওয়ার পরিবর্তনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে যখন এই যে ঝড় হয়, ক্রান্তীয় ঘূর্ণিঝড়টা যে হয়, আমরা যে কদিন আগে যে আমফান ঝড়টা হয়ে গেল,
সেই ঝড় সৃষ্টির প্রাথমিক উৎসই হচ্ছে জলীয় বাষ্প। কেন সেই জলীয় বাষ্প প্রচুর লিনতাপ নিয়ে একটা ঝড়ের কেন্দ্রের শক্তিটাকে তৈরি করে কে? জলীয় বাষ্প। হলো, তাহলে এবার 2 নম্বর উপাদান হয়ে গেল জলীয় বাষ্প। এর পরের উপাদান ধূলিকণা। এর পরের উপাদান হচ্ছে 3 নম্বর হচ্ছে ধূলিকণা। না, এটাকে আমরা অ্যারোসোল বলি। এটাকে আমরা কি বলি? অ্যারোসোল। তাহলে কি কি করতে হবে? এর উৎস জানতে হবে, আর হচ্ছে উৎস জানবো, আর কি করবো? গুরুত্ব। উৎস আর গুরুত্ব। আচ্ছা, ধূলিকণার উৎস বেশিরভাগ হচ্ছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের তরঙ্গটা যখন আঘাত করে তার ফলে ক্ষুদ্র ক্ষুদ্র লবণকণা বায়ুমণ্ডলে চলে আসে। এছাড়া ধূলি ঝড়ের মাধ্যমে বায়ুমণ্ডলের ধূলিকণাগুলো বাতাসে, ভূপৃষ্ঠের যেসব সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা আছে সেগুলো বোধহয় বাতাসে ভেসে বেড়াচ্ছে। অগ্নুৎপাতের সময় ছাইটাইগুলো গিয়ে বাতাসে মিশছে। মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে বিভিন্ন ধরনের দহন, কলকারখানার ধোঁয়া, এই সবের মাধ্যমে বিভিন্ন উপাদানগুলো কোথায়? বায়ুমণ্ডলে মিশছে। এইভাবে বায়ুমণ্ডলের ধূলিকণার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে বা ধূলিকণার যোগানটা ওই জায়গা থেকে আসছে। এটা হচ্ছে কি ধূলিকণার উৎস। এবার এইটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বায়ুমণ্ডলে তাহলে ধূলিকণার গুরুত্ব কি। ফার্স্ট গুরুত্ব একটা করে আমি পয়েন্টগুলো লিখে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে জলাকর্ষী কণা হিসাবে কাজ করে। জলাকর্ষী কণা হিসাবে, জলাকর্ষী কণা হিসাবে ধূলিকণা খুব গুরুত্বপূর্ণ। কেন? একটা জলীয় বাষ্প যখন ঘনীভূত হয়, একটা ধূলিকণাকে আশ্রয় করে সে তবে ঘনীভূত হতে পারে, মানে জলকণায় পরিণত হয়। তাহলে জলীয় বাষ্প, বায়ুমণ্ডলে যত জলীয় বাষ্প আসছে তারা যে জলকণায় পরিণত হবে তার জন্য একটা করে কি চাই? ধূলিকণা চাই, যাকে আমরা জলাকর্ষী কণা বলছি। তাহলে এই জলাকর্ষী কণার জন্যই বায়ুমণ্ডলে, এই ধূলিকণার জন্যই বায়ুমণ্ডলে তাহলে হচ্ছে কি জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি, কুয়াশা সৃষ্টি সবকিছু তৈরি হচ্ছে। 2 নম্বর গুরুত্ব কি? উষা ও গোধূলির সৃষ্টি। এই যে সূর্য ডুবে যাওয়ার পরও আমরা কি হয়? একটা আলো দেখতে পাই। তো সেই আলোটা কোথা থেকে আসে? আমরা যদি এইভাবে ভাবি, এই পৃথিবী পৃষ্ঠ, সূর্য অলরেডি দিগন্ত রেখা ক্রস করে চলে এসছে, সূর্য দিগন্ত রেখা ক্রস করে এখানে চলে এসছে। এই সূর্যের আলো এইভাবে গিয়ে বায়ুমণ্ডলের ধূলিকণার দ্বারা বিচ্ছুরিত হয়ে পৃথিবী পৃষ্ঠে আসে। সূর্য ওঠার আগেও আমরা আলো দেখতে পাচ্ছি, সূর্য ডুবে যাওয়ার পরেও এই একই পদ্ধতিতে আমরা কি হয়? আলো দেখতে পাই। তাহলে উষা এবং গোধূলি সৃষ্টি হতে ধূলিকণা কি করছে? সাহায্য করছে। 3 নম্বর গুরুত্ব কি হচ্ছে? আমরা আকাশকে নীল দেখি। সেটা কিভাবে আকাশকে নীল দেখি কেন? এই যে সূর্য থেকে যে আলো আসে ক্ষুদ্র তরঙ্গ রূপে, বায়ুমণ্ডলে বিভিন্ন ধূলিকণা আছে, সেই ধূলিকণার উপর সূর্যের তরঙ্গ পড়ে বিচ্ছুরিত হয়। তার মধ্যে নীল রঙের আলোর বিচ্ছুরণটা বেশি ঘটে এবং বাকি আলোগুলো কি হয়? শোষিত হয়ে যায়। তাহলে নীল রঙের আলো বিচ্ছুরণ হওয়ার জন্য আমরা আকাশকে নীল দেখি, যেটা ধূলিকণা কি করছে? আকাশটা নীল তৈরি হতে সাহায্য করছে। আর কি 4 নম্বর গুরুত্ব কি? উষ্ণতা বৃদ্ধি। কারণ বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করতে ধূলিকণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন? বায়ুমণ্ডলে যে ধূলিকণা থাকে, বায়ুমণ্ডলের ধূলিকণা
সরাসরি সূর্য থেকে যে তাপ আসে সেই তাপটাকে ধূলিকণা সরাসরি শোষণ করে নেয়, মানে তাপ শোষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলটাকে কি করে, উত্তপ্ত করে। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতি হলো তাপ শোষণ। সেই তাপ শোষণ পদ্ধতিতে সাহায্য করে কে, ধূলিকণা। এইভাবে এই হলো ধূলিকণার কি হলো গুরুত্ব। এই পর্যন্ত থাক, এর পরের ক্লাসে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর বিন্যাসগুলো হবে।